হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত আমরা ক্লাস 12 ফিজিক্সের মধ্যেকার কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করছিলাম এবং এর পূর্বে আমরা 8টা লেকচার ডিসকাশন করেছি। এই লেকচারটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের লেকচার নম্বর 9। এর আগে 8টা লেকচার ডিসকাশন হয়েছে। আমরা কোয়ান্টাম তত্ত্বের অনেকটা এগিয়ে গেছি। এখনো অনেকটা বাকি রয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এবং খুব ভালোভাবেই বলার চেষ্টা করব। এর আগে 8টা লেকচারে যা বলা হয়েছে তার প্রত্যেকটাই লেকচারই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে এই চ্যানেলেরই প্লেলিস্টে। যেই প্লেলিস্টের নাম কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি ক্লাস 12 ফিজিক্স বলে রয়েছে। ওকে? এর পূর্বে 8টা লেকচারে আমরা কি করেছি আর একেকটা লেকচারে কি ছিল তা আমি বলছি না। কেবলমাত্র লেকচারগুলোর লিঙ্ক করার জন্য, অর্থাৎ লেকচার নম্বর 8 এর সাথে লেকচার নম্বর 9 এর লিঙ্ক করার জন্য আমি কেবলমাত্র লেকচার নম্বর 8 এ কি করিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা লেকচার নম্বর 8 এ অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো বা অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাশন করেছিলাম। যেটা মূলত বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে ছিল, তা নিয়ে ডিসকাশন করছিলাম এবং এই বৈশিষ্ট্য লেখো বা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা কোন বিষয়গুলো জানতে পারি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করতে শুরু করেছিলাম এবং এটাও বলেছিলাম এই গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট WBCH-SE অর্থাৎ ক্লাস 12 এর বোর্ড এক্সামের জন্য। এবং এই গ্রাফ থেকে কি পাই তার ডিসকাশন করতে গিয়ে আমরা মূলত সম্পৃক্ত প্রবাহ বা স্যাচুরেশন কারেন্ট নিয়ে ডিসকাশন করেছিলাম এবং স্যাচুরেশন কারেন্ট জিনিসটা কি তা নিয়েও তোমাদের বলেছিলাম এবং তারপরে আপতিত আলোর তীব্রতার প্রভাব কি পড়ে বা আপতিত আলোর উপর ওই গ্রাফটা কিভাবে ডিপেন্ড করছে বা আপতিত আলোর তীব্রতা পড়লে এই গ্রাফের যে তড়িৎ প্রবাহ মাত্রা বা ফটো কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ তার কি পরিবর্তন হয় বা সেটা তীব্রতার উপর কিভাবে ডিপেন্ড করে তা ডিসকাশন করেছিলাম। এবং তোমাদের লেকচারের শেষে অর্থাৎ 8 নম্বর লেকচারের শেষে আমি বলেছিলাম যে 9 নম্বর লেকচারে অর্থাৎ আজকের লেকচারে নিবৃত্তি বিভব নিয়ে বলবো, যেটা কেবলমাত্র একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই গ্রাফ থেকেই এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফ থেকেই নিবৃত্তি বিভবের কনসেপ্টটা আমরা জানতে পারি এবং তা নিয়ে আমরা ডিসকাশন করব। তার ডিসকাশন আমরা এখনই শুরু করছি। ওকে? ওকে। মূলত নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল সবগুলোই একই কথা। এইটাকে বোঝাতে গেলে ঠিক সেই আমাদের আবার সেই প্রচলিত বর্তনী ব্যবস্থার বা এই জিনিসটাকে বুঝতে গেলে সেই প্রচলিত বর্তনী ব্যবস্থা বা সার্কিট ডায়াগ্রাম যেটা তোমাদের আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম, অর্থাৎ অনেকগুলো ক্লাস আগে দেখিয়েছিলাম। প্রায় আমার যতটা মনে রয়েছে লেকচার নম্বর 6 এ তোমাদের দেখিয়েছিলাম। তো সেই লেকচার নম্বর 6 বা 7 এ এরকম দেখিয়েছিলাম সেই প্রচলিত বর্তনী ব্যবস্থা নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে বা সেই প্রচলিত বর্তনী ব্যবস্থার যে সার্কিট ডায়াগ্রাম ছিল সেখান থেকেই আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের কনসেপ্টটা বুঝতে পারবো। এবার দেখো এর আগের ক্লাসে অর্থাৎ লেকচার নম্বর 8 এ আমি একটা কথা বলেছিলাম। সেই কথাটা হচ্ছে এটাই যে যদি আমরা যদি আমরা কি করি, আমি তোমাদের আগেও বলেছিলাম যদি আমরা কি করি না এই সংগ্রাহক প্লেটকে যদি আমরা সংগ্রাহক প্লেট বা কালেক্টর বা সি প্লেটকে ঋণাত্মক বিভব দিই অর্থাৎ নেগেটিভ পোটেনশিয়াল দিই, তাহলে সেক্ষেত্রে প্রথমত কিছুক্ষণ আমরা বর্তনীতে কম পরিমাণ কারেন্ট পাবো, কিন্তু এই ঋণাত্মক বিভবটা অনেকটা বাড়িয়ে দিলে বা কিছুটা পরিমাণ বাড়িয়ে দিলে কি হবে, কোনো ফটো ইলেকট্রন সংগ্রাহক প্লেটে আসতে পারবে না এবং সেই অবস্থায় কি হবে বর্তনীতে কোনো কারেন্টও পাবো না, কারণ কোনো ইলেকট্রন যদি না কালেক্টর প্লেটে আসতে পারে তাহলে বর্তনী দিয়ে ইলেকট্রন ফ্লো হবে না বা সার্কিট দিয়ে ইলেকট্রন ফ্লো হবে না। আর সার্কিট দিয়ে ইলেকট্রন ফ্লো না হলে আমরা বর্তনীতে কোনো কারেন্ট পাবো না। যেই ন্যূনতম ভোল্টেজের জন্য সংগ্রাহক প্লেটে কোনো ইলেকট্রন পৌঁছাবে না অর্থাৎ বর্তনীতে কোনো কারেন্ট প্রবাহ পাবো না, সেই ন্যূনতম ভোল্টেজটাকে আমরা নিবৃত্তি বিভব বলি। আবারও একবার বলছি, ধরে নাও আমরা কি করলাম, আমরা করলাম কি না এই যে কালেক্টর প্লেট যেটা ছিল বা সংগ্রাহক প্লেট যেটা ছিল তার যে প্রান্তটা রয়েছে অর্থাৎ যেখানে আমরা সি লিখেছি এই জায়গায়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তবু আমি পয়েন্টারটা দিয়ে দেখাচ্ছি, এই যে সি,
এইটাকে আমরা কি করব, নেগেটিভ পোটেনশিয়ালের সাথে দেব, কারণ যদি এখানে নেগেটিভ পোটেনশিয়াল দিই তাহলেই তো ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ পোটেনশিয়াল, একটা অপরকে রিপালশন করবে, অর্থাৎ আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, যার ফলে ইলেকট্রন পৌঁছানোর সম্ভাবনাটা কমে যাবে, কিন্তু কিছু ইলেকট্রন চলে আসবে, কারণ কিছু ইলেকট্রনের গতিশক্তি এতই বেশি হয় যে ওই বিকর্ষণ বলকে তারা না মেনেই এই সংগ্রাহক প্লেটে চলে আসে। তার জন্যই প্রথমে আমরা কম কম পরিমাণ কারেন্ট পাই। ধরে নাও আমরা কি করলাম, এই কালেক্টর প্লেটকে নেগেটিভ পোটেনশিয়াল দিলাম, অর্থাৎ নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। এই কালেক্টর প্লেট থেকে আমরা তার নিয়ে গিয়ে নেগেটিভ পোটেনশিয়ালে লাগালাম। শুধুমাত্র এটা লাগালেই কি হবে? তাহলে তো সার্কিট কমপ্লিট হলো না, কারণ এই দুটো প্রান্ত খোলা থেকে যাচ্ছে। তার জন্য আমরা কি করলাম না, এই টি প্লেটের সাথে আমরা এই পজিটিভ প্রান্তটাকে অ্যাড করলাম বা জুড়ে দিলাম তার দিয়ে। এটাকে তার দিয়েও জোড়া যায় এবং আগের লেকচারেও আমি বলেছি যে তার দিয়ে জোড়ার থেকে ভালো হয় যদি আমরা কমিউটেটরের নবটা ঘুরিয়ে দিই। আমরা মূলত এখানে বোঝার জন্য আমরা তার দিয়েই জুড়ে দিলাম। কি করলাম, কালেক্টর প্লেটকে বা সংগ্রাহক প্লেটকে আমরা নেগেটিভ পোটেনশিয়াল বা ঋণাত্মক বিভবের সাথে লাগিয়ে দিলাম এবং অপরপক্ষে অন্য যে পয়েন্টটা রয়েছে বা অন্য যে টার্মিনালটা রয়েছে, যেটা টি প্লেটের টার্মিনাল, সেই টার্মিনালটাকে পজিটিভের সাথে যুক্ত করে দিলাম। এর ফলে কি ঘটবে দেখো, এর ফলে কি ঘটবে যেটা তোমাদের একটু আগেই বললাম সেই কথাটাও আবার বলছি। এর ফলে কি ঘটবে, এবার ফটো ক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে ঋণাত্মক বিভব দিলে, যেটা আমরা দিয়েছি ফটো ক্যাথোডের সাপেক্ষে অর্থাৎ টার্গেট প্লেটের সাপেক্ষে, এর সাপেক্ষে এটাকে যদি ঋণাত্মক বিভব দেওয়া হয়, অর্থাৎ যেমনটা আমরা দিয়েছি সি প্লেটকে ঋণাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ কিন্তু সঙ্গে সঙ্গেই শূন্য হয়ে যায় না, কারণ কিছু ইলেকট্রন এখান থেকে বেরোবে যাদের গতিশক্তি খুবই বেশি, তারা এই বিকর্ষণ বলকে না মেনে, কারণ এখানেও নেগেটিভ, ইলেকট্রনের চার্জও নেগেটিভ, এই বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, তারা এই বিকর্ষণ বলকে না মেনেও তাদের গতিশক্তি বেশি থাকার জন্য সংগ্রাহক প্লেটে চলে আসে এবং যার ফলে হালকা হালকা পরিমাণ আমরা বর্তনীতে কারেন্ট পাই প্রথমের দিকে, যখন আমাদের এই নেগেটিভ ভোল্টেজটা খুব কম থাকে, অর্থাৎ কালেক্টর প্লেটে যে নেগেটিভ ভোল্টেজটা দেওয়া হয়েছে বা এইখানে যে জোড়া হয়েছে সেই ভোল্টেজটা কম থাকে। এবার তোমাদের মাথায় আসবে ওই ভোল্টেজটাকে আমরা কোথায় কন্ট্রোল করছি, এই যে ব্যাটারি দিয়ে কন্ট্রোল করছি, এই ভোল্টেজটা এই রিওস্ট্যাটের আমরা রোধটাকে এমনভাবে রেখেছি যাতে করে কম ভোল্টেজ পড়ে, অর্থাৎ কালেক্টর প্লেটে কম ভোল্টেজ পড়ছে, সেই অবস্থায় কিছু ইলেকট্রন চলে আসছে। তার জন্যই আমি তোমাদের বললাম যে আলোক তড়িৎ প্রবাহ কিন্তু সঙ্গে সঙ্গেই শূন্য হয়ে যায় না বা সঙ্গে সঙ্গে শূন্য না হয়ে ধীরে ধীরে কমতে থাকবে। কিভাবে না, যদি আমরা এই কালেক্টর প্লেটের পোটেনশিয়ালটাকে নেগেটিভলি বাড়াতে থাকি, অর্থাৎ নেগেটিভ পোটেনশিয়ালকে বাড়াতে থাকি, অর্থাৎ নেগেটিভের দিকে যদি পোটেনশিয়ালটাকে বাড়াতে, ধরে নাও নেগেটিভ পোটেনশিয়াল বলতে আমি ধরলাম -5 ভোল্ট দিয়েছি, যদি আমরা -5 থেকে নেগেটিভের দিকে বাড়িয়ে কথাটার অর্থ -5 থেকে -6 -7 এইরকম দিকে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমি তোমাদের কি বললাম, এবার ফটোক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে ঋণাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ কিন্তু সঙ্গে সঙ্গেই শূন্য না হয়ে ধীরে ধীরে কমতে থাকে। এর কারণ হলো, যেই কারণটা তোমাদের বললাম, ফটোক্যাথোড থেকে নিঃসৃত কিছু ফটো ইলেকট্রনের যথেষ্ট গতিশক্তি থাকে, যার জন্য ফটো ইলেকট্রনগুলি ঋণাত্মক বিভবের বিকর্ষণ বলকে অতিক্রম করে সংগ্রাহক প্লেটে পৌঁছাতে সক্ষম হয়। সেই জন্য বা তার কারণেই আলোক তড়িৎ প্রবাহ, এই বর্তনীতে আলোক তড়িৎ প্রবাহ কম কম পরিমাণ পাওয়া যায়। সেটা বুঝবো কি করে না, এই গ্যালভানোমিটারের হালকা হালকা ডিফ্লেকশন দেখা যায়। প্রথমে যখন আমাদের কালেক্টর প্লেট বা সংগ্রাহক প্লেটে কম পোটেনশিয়াল পড়ছিল, নেগেটিভ পোটেনশিয়াল, ধরে নাও -5 ভোল্ট পড়ছিল, ধরে নাও প্রথমে যে পোটেনশিয়ালটা পড়ছিল, ধরে নাও সেই পোটেনশিয়ালটাকে আমি এখানে এক্সাম্পল হিসাবে বলছি, এক্স্যাক্টলি আমাদের পোটেনশিয়ালের ভ্যালু জানালেই, কারণ তাহলে আমাদের আসল এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ধরে নাও আমি প্রথমে -2 ভোল্ট পোটেনশিয়াল পড়বে, এইভাবে আমি সেট আপটা করেছি, -2 ভোল্ট পোটেনশিয়াল পড়বে। তখন দেখা যাচ্ছে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দিচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ আমরা কিন্তু বর্তনীতে কারেন্ট পাচ্ছি। এরপরে নেগেটিভ পোটেনশিয়ালটাকে নেগেটিভের দিকে আমরা বাড়ালাম, ধরে নাও -5 ভোল্ট করেছি। যেই -5 ভোল্ট করলাম, আগে যে পরিমাণ ডিফ্লেকশন আমরা পাচ্ছিলাম কোথায়, গ্যালভানোমিটারে, কারণ গ্যালভানোমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি, অর্থাৎ কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা পরিমাপ করা যায়। -5 ভোল্ট দেওয়ার ফলে
দেখা গেল গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা কমে গেছে, যার ফলে আমরা বুঝতে পারলাম যে আলোক তড়িৎ প্রবাহটা কমতে থাকছে। এরপরে যেই ধরে নাও আমরা -6 ভোল্টে গেলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল অর্থাৎ কালেক্টর প্লেটে আমরা বা সংগ্রাহক প্লেটে যখন আমরা -6 ভোল্ট পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করলাম, তখন দেখা গেল গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হচ্ছে না। অর্থাৎ -6 ভোল্ট পোটেনশিয়াল পড়ার ফলে কি হলো না, বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকছে না এবং -6 ভোল্ট পোটেনশিয়ালের জন্য বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকছে না, যেহেতু আমরা বলতে পারি যে সংগ্রাহক প্লেটে কোনো ইলেকট্রন এসে পৌঁছাতে পারছে না বিকর্ষণ বলের জন্য। আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে। ওকে, তার জন্যই এই -6 ভোল্ট যে পোটেনশিয়ালটা, অর্থাৎ যে পোটেনশিয়ালের জন্য আলোক তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে গেল বা কোনো ইলেকট্রন টার্গেট প্লেট বা ফটো ক্যাথোড থেকে কালেক্টর প্লেটে পৌঁছতে পারলো না যে নেগেটিভ পোটেনশিয়ালের জন্য, সেই নেগেটিভ পোটেনশিয়ালটাকেই সাধারণত আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এর যদি একটা সংজ্ঞা বলি তাহলে এইরকম ভাবে বলা যেতে পারে, ছেদক বিভব বা এই যে সার্কিট ডায়াগ্রামটা তোমাদের দেখিয়েছি, এই সার্কিট ডায়াগ্রাম অনুসারেই কিন্তু ছেদক বিভবের এক্সপ্লেনেশন দেওয়া যায় এবং এই রকম ভাবে কানেকশন করলেই বা পয়েন্টগুলোকে তার দিয়ে লাগালেই বা কমিউটেটরের সাহায্যে নব ঘুরিয়ে লাগালেই আমরা কিন্তু ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল যাকে যাই বলে থাকি না কেন, সেইটার কিন্তু পুরোপুরি ব্যাখ্যা পেয়ে থাকি। ওকে, ওকে, তাহলে আমরা যদি ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে সেটাকে আমরা এভাবে বলতে পারি, ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে, অর্থাৎ ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, অর্থাৎ কোনো ইলেকট্রন ফটো ক্যাথোড থেকে সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না, সেই ন্যূনতম বিভবকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয়। আশা করি বুঝতে পারলে। এই জিনিসটা কিন্তু নিবৃত্তি বিভবের যে কনসেপ্টটা কিন্তু আমি এর আগের লেকচারেই ছোট করে বলেছিলাম। কোথায়? আমি যদি দেখাই তাহলে তোমরা ভালোভাবে আরো বুঝতে পারবে। আমি কিন্তু এই জায়গায় একটু বুঝিয়ে গেছিলাম। এই নেগেটিভ বিভব বেশি হবে, সেই অবস্থায় কারেন্ট ফ্লো করবে না। সেই যেই নেগেটিভ বিভবটা আমরা দিয়েছিলাম বা কথাটা বলেছিলাম, সেই নেগেটিভ বিভবটা বা নেগেটিভ পোটেনশিয়ালটাকেই স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বলা হয়। আশা করি তোমরা নিবৃত্তি বিভবটা এতক্ষণে গিয়ে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলতে কি বোঝায় বা কাকে বলা হয় সেটা তোমাদের মাথায় ঢুকে গেছে। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল এর ভ্যালুটা যদি সাইন সহ তোমাদের বলতে হয় বা সেই পোটেনশিয়াল বা বিভবের মানটাকে যদি সাইন সহ অর্থাৎ চিহ্ন সহকারে বলতে হয়, তাহলে কি হবে? সর্বদাই মনে রাখবে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়ালের ভ্যালুটা মাইনাসে থাকবে। আশা করি বুঝতে পারলে। যদি সাইন সহ বলা হয় তাহলে পোটেনশিয়ালের মানটা নেগেটিভে থাকবে। ওকে, ওকে, তাই আমরা ছেদক বিভব বা নিবৃত্তি বিভবকে ছেদক বিভব বা নিবৃত্তি বিভবকে রিপ্রেজেন্ট করার জন্য যে সাইন ব্যবহার করি, সেই সাইনকে সাধারণত ভি নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভি নট বা ভি জিরো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একেই আমরা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলি। একেই আমরা ছেদক বিভব ছেদক বিভব ছেদক বিভব ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বলে থাকি, এবং যার মানটা অবশ্যই নেগেটিভ হয়ে থাকে। আশা করি এই জিনিসটুকু তোমরা বুঝতে পারলে। কেন নেগেটিভ হয়? কারণ আমরা নেগেটিভ টার্মিনালের সাথেই বা নেগেটিভ পোটেনশিয়ালের সাথেই তো সংগ্রাহক প্লেটটাকে রেখেছিলাম, যার জন্য কি ঘটনাটা ঘটেছিল, যার জন্য আমাদের সংগ্রাহক প্লেটে ইলেকট্রন পৌঁছতে পারছিল না এবং যার জন্যই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না। তার জন্যই এই পোটেনশিয়ালটাকে আমরা নেগেটিভে পেয়ে থাকি। ওকে, ওকে,
তাহলে আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব এই জিনিসটুকু জানতে পারলাম। কোথায়? ওই গ্রাফ থেকেই বা ওই গ্রাফের রিলেটেড যে বর্তনী ব্যবস্থা বা সার্কিট ডায়াগ্রাম সেইখান থেকে আমরা এই জিনিসটুকু বুঝে নিতে পারলাম। এবার ওই গ্রাফ থেকে ছেদক বিভব রিলেটেড কোন কোন টার্ম বা কোন কোন জিনিসগুলো আমরা জানতে পারছি বা বুঝতে পারছি সেটা নিয়ে ডিসকাশন করব। এটা তো ছেদক বিভব কি ছিল তা জানলাম। এবার ওই গ্রাফ থেকে ছেদক বিভব সম্পর্কে কি কি জানতে পারছি বা নিবৃত্তি বিভব সম্পর্কে কি কি জানতে পারছি তা নিয়ে ডিসকাশন করব। কারণ আমরা গ্রাফ থেকে কি কি পাচ্ছিলাম তা নিয়েই তো ডিসকাশন করছিলাম, তাই সেটা জানবো এবার। এবার যদি তোমাদেরকে কেউ এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব যদি আমরা সার্কিটে প্রয়োগ করি সেই অবস্থায় বর্তনীতে কারেন্টের পরিমাণ কি হবে, সেই অবস্থায় বর্তনীতে কারেন্টের পরিমাণ কি হবে বা আলোক তড়িৎ প্রবাহ কত হবে, বর্তনীতে আলোক তড়িৎ প্রবাহ কত হবে, সেই অবস্থায় বর্তনীতে আলোক তড়িৎ প্রবাহকে যদি আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই অবস্থায় বর্তনীতে আলোক তড়িৎ প্রবাহের মান 0 হয়ে যাবে। এই জিনিসটা আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। তবুও আমি এখানে লিখে রাখলাম কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে? ওকে। এরপরে যেটা বললাম একটু আগে যে এই গ্রাফ থেকে আমরা ছেদক বিভব সম্পর্কে কি কি জানতে পারছি তা নিয়ে ডিসকাশন করব এবং সেই ডিসকাশনটা বা সেই আলোচনাটা আমরা নেক্সট স্লাইডে করছি। দেখো এখানে কি কি লিখেছি আমি। আমি এই জিনিসটা তোমাদের জন্য তৈরি করেছি এবং লিখেছিও বটে। জিনিসটা হচ্ছে এইটা, উপরোক্ত যে গ্রাফটি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই গ্রাফটি থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। আমরা জানতে পারি যার মধ্যেই কিন্তু ছেদক বিভবের জিনিসটা আমরা আলোচনা করব। ছেদক বিভবের জিনিসটা ওইখানেই আলোচনা করা যেতে পারত, এইখানেই আলোচনা করা যেতে পারত ছেদক বিভবের জিনিসটা, অর্থাৎ গ্রাফ থেকে ছেদক বিভব সম্পর্কে আমরা কি কি জানতে পারছি। কিন্তু এইখানে করলাম না কেন? কারণ এইখানে তাহলে আমাদের আবার পুনরায় গ্রাফটা ড্র করতে হবে এবং গ্রাফটা ড্র করে বোঝানোর মতন স্পেস আমাদের এই পেজে নেই। তার জন্য আমরা ওইখানে গিয়েই ডিসকাশন করব, কারণ ওখানেই আমি গ্রাফটাকে রেখেছি। ওকে? ওকে। দেখো এখানে আমি গ্রাফটা রেখেছি। তাই আমরা এখানেই ছেদক বিভব সম্পর্কে কি কি জানতে পারছি এই গ্রাফ থেকে তা নিয়ে ডিসকাশন করে নিতে পারবো। উপরোক্ত যে গ্রাফটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই গ্রাফটি থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি, সেই বিষয়গুলি নিম্নে লেখা হলো। প্রথমত কি, আপতিত আলোর তীব্রতার ওপর নিবৃত্তি বিভব আদৌ নির্ভর করে না। এবার দেখো এই গ্রাফ থেকে আমরা এই কথাটুকু জানতে পারছি। এবার নিবৃত্তি বিভব যে এই গ্রাফের মধ্যে রয়েছে সেটা আমরা বুঝলাম কি করে? দেখো একটা পোটেনশিয়াল আমরা পজিটিভ সাইড বরাবর, এই পোটেনশিয়াল এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিস, এইখান থেকে শুরু করো, এই পয়েন্টটার দিকে তাকাও, এইখান থেকে শুরু করলে এটা অরিজিন থেকে ডান দিক বরাবর গেলে পজিটিভ অ্যাক্সিস এবং এটাকে এক্স অ্যাক্সিসের সাথে যদি আমরা তুলনা করি, কারণ হরাইজন্টাল অ্যাক্সিস, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস যেটা হচ্ছে পজিটিভ ভি অ্যাক্সিস বা পোটেনশিয়াল অ্যাক্সিস, আর এই দিকটা নেগেটিভ পোটেনশিয়াল অ্যাক্সিস। নেগেটিভ পোটেনশিয়াল অ্যাক্সিস বরাবর সমস্ত গ্রাফগুলো একটা পয়েন্টে গিয়ে মিলেছে। দেখো সমস্ত গ্রাফগুলো একটা পয়েন্টে গিয়ে মিলেছে নেগেটিভ পোটেনশিয়াল অ্যাক্সিসে গিয়ে। ওকে? ওকে। এবার নেগেটিভ পোটেনশিয়াল অ্যাক্সিসে একটা পয়েন্টে গিয়ে মিলেছে এবং নেগেটিভ অ্যাক্সিসে অর্থাৎ নেগেটিভ পোটেনশিয়াল অ্যাক্সিসে একটা পয়েন্ট আমরা পাচ্ছি। আমরা ছেদক বিভব বা নিবৃত্তি বিভবের মানও জেনেছিলাম যে নেগেটিভ ভ্যালু হয় এবং এখানেও একটা পয়েন্ট পাচ্ছি যেটা কিনা পোটেনশিয়াল অ্যাক্সিসে নেগেটিভ ভ্যালু। তার মানে এখান থেকেই আমরা এইটা কনক্লুড করতে পারি, দেখো, কারণ যেই পয়েন্টটা আমরা পাচ্ছি এই পয়েন্টে কারেন্টের মান কত, এক্স অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্ট থাকলে তার ওয়াই বরাবর ভ্যালু কত হয়, 0। আমি কি বলছি শোনো, কোনো এক্স অ্যাক্সিস বরাবর ধরে নাও এইটা আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্ট থাকলে, ধরো এইটা আমার অরিজিন, এইখানে হচ্ছে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, আমি এক্স ওয়াই দিয়ে বলছি। এবার এই জায়গাটায় যেইখানটা একটা পয়েন্ট রয়েছে এই জায়গাটায় এক্স এর মান ধরে নাও -2, -2। 1 সেকেন্ড আমি একটু পরিষ্কার করে লিখছি। এই যে পয়েন্টটা যেখানটায় আমি দিয়েছি, এই যে পয়েন্টটা যেখানটায় আমি দিয়েছি লাল ডট দিয়ে, এই পয়েন্টটাতে x এর ভ্যালু -2। কত? -2। কোনো ইউনিট লেখার দরকার নেই। কেবলমাত্র আমরা বোঝানোর জন্য করছি -2। এই জায়গাটায় বা এই যে পয়েন্টটা রয়েছে যেখানে আমি একটা গোল করেছি এবং গোলের
মধ্যে একটা ডট রয়েছে, এইটার এক্স এর মান -2। এই জায়গায় ওয়াই এর মান কত হবে? এক্স অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টের, এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্টের ওয়াই এর ভ্যালু কত হয় সেটা আমরা সবাই জানি। এই জায়গায় ওয়াই এর ভ্যালু 0, কারণ উলম্ব বরাবর তো কোনো মান নেই, তাই ওয়াই এর ভ্যালু 0। ওকে, এবার দেখো আমরা যে গ্রাফটা আসলে পেয়েছিলাম, যেই গ্রাফটা আমরা পেয়েছিলাম, কি গ্রাফ? না নির্দিষ্ট কম্পাঙ্কের বিভিন্ন তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ। সেই গ্রাফে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো এইখানে একটা পয়েন্ট পেয়েছি, যেটাকে আমরা V0 বলে বলেছিলাম। V0 হোক কি যেই হোক, V0 দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, কারণ আমরা নিবৃত্তি বিভবকে V0 দিয়ে দেখেছিলাম। ভুলে যাও, এই পয়েন্ট একটা পেয়েছিলাম, ওটাকে V0 বলে বলার কোনো দরকার নেই। একটা পয়েন্ট পেয়েছি, যেই পয়েন্টে পোটেনশিয়ালের মান, কারণ ভি অ্যাক্সিসের নেগেটিভ বরাবর রয়েছে, পোটেনশিয়ালের মান নেগেটিভ, এবং 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 ওয়াই বরাবর কোনো মান নেই, অর্থাৎ কারেন্টের মান 0। তাহলে তোমরা বলো কোন অবস্থায় কারেন্টের মান 0 এবং পোটেনশিয়ালের মান নেগেটিভ হয়? এর আগের স্লাইডেই আমরা দেখেছি, এই জায়গাটায় একটু লক্ষ্য করে দেখো, কারেন্টের মান 0 এবং পোটেনশিয়ালের মান নেগেটিভ, কারেন্টের মান 0 এবং পোটেনশিয়ালের মান নেগেটিভ। তাহলেই আমরা কি বলতে পারি? নিশ্চিত এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটাই আমাদের নিবৃত্তি বিভব, কারণ এই পয়েন্টটার ক্ষেত্রে কারেন্টের ভ্যালু 0 এবং পোটেনশিয়ালের মান নেগেটিভ হচ্ছে। তার জন্যই এইখান থেকেই আমরা বুঝতে পারলাম এই পয়েন্টটাকে আমরা ছেদক বিভব বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলে বলতে পারি। আশা করি বুঝতে পারলে। তার জন্যই আমরা V0 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার আশা করি বুঝলে কেন V0 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং এই গ্রাফ থেকে আমরা স্টপিং পোটেনশিয়াল সম্পর্কে বা নিবৃত্তি বিভব সম্পর্কে কিভাবে ধারণা পেলাম। ওকে ওকে, এইবার দেখো এইখানে যেই কথাটা বলা রয়েছে সেইটা নিয়ে ডিসকাশন করছি। অর্থাৎ আমরা এই গ্রাফের মধ্যে যে নিবৃত্তি বিভবের বলে কোনো বস্তুটা রয়েছে সেটা প্রথমে আমরা জানতে পেরে গেলাম। এবার আমরা নিবৃত্তি বিভব কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করছে, কিভাবে নির্ভর করছে না তা নিয়ে ডিসকাশন করব, এবং এই গ্রাফ থেকে তা নিয়ে আলোচনা করব বা তার সম্বন্ধে আলোচনা করব। আপতিত আলোর তীব্রতার ওপর নিবৃত্তি বিভব আদৌ নির্ভর করে না। কেন নির্ভর করে না? কারণ দেখো, যখন তীব্রতা সব থেকে বেশি ছিল I1, সেই অবস্থায়ও নিবৃত্তি বিভবের মান এই জায়গায় একটা নির্দিষ্ট পোটেনশিয়ালে, নেগেটিভ পোটেনশিয়ালের একটা নির্দিষ্ট জায়গায় নিবৃত্তি বিভবের মান ছিল। যখন তীব্রতাটার মান একটু কমলো, কারণ I1 সব থেকে বেশি তীব্র আলো বা যার ইন্টেন্সিটি বা উজ্জ্বল্য সব থেকে বেশি ছিল, তার জন্য পোটেনশিয়ালটার এই জায়গায় ভ্যালু পেলাম, নেগেটিভ ভ্যালু এই জায়গায় পেলাম। আবার দেখো স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু এই জায়গায় পেলাম। যখন তীব্রতার মান কিছুটা কমেছে, তার ক্ষেত্রেও একটা স্টপিং পোটেনশিয়ালের মান পেলাম ঠিক সেই জায়গায়। কোন জায়গায়? যেটার ক্ষেত্রে I1 এর ক্ষেত্রে যেই জায়গায় পেয়েছিলাম। ঠিক সিমিলারলি যখন আমরা সব থেকে কম তীব্রতার আলো যেটা পড়ছিল I3, তার জন্যও যখন আমরা স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু দেখলাম, ঠিক সেম জায়গায় পাচ্ছি। অর্থাৎ তীব্রতা বাড়ুক কমুক, মাঝারি থাকুক, সব থেকে বেশি হোক, মাঝারি থাকুক বা কমুক, সবার ক্ষেত্রেই স্টপিং পোটেনশিয়াল একটা নির্দিষ্ট জায়গায় আমরা পাচ্ছি। তার জন্যই আমরা এখানে লিখেছি আপতিত আলোর তীব্রতার ওপর নিবৃত্তি বিভব আদৌ নির্ভর করে না। নিবৃত্তি বিভব আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতা বেশি হলেও যা হবে নিবৃত্তি বিভব, আপতিত আলোর তীব্রতা কম হলেও নিবৃত্তি বিভবের মান সেমই থাকবে। ওকে ওকে, তাহলে নিবৃত্তি বিভব কার কার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী গ্রাফ নিয়ে যখন ডিসকাশন করব, কারণ আরো একটা ইম্পর্টেন্ট গ্রাফ রয়েছে, আমি আগের সেশনেই বলেছিলাম, সেই গ্রাফ নিয়ে যখন ডিসকাশন করব তখন বলবো যে নিবৃত্তি বিভব আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখান থেকে এইটুকু জানলাম যে নিবৃত্তি বিভব আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, কিন্তু কার কার উপর নির্ভর করে সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে জানবো। ওকে ওকে, এর পরবর্তী পয়েন্টটা দেখো, বিতে লেখা রয়েছে আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকে। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারলাম, আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, I1 I2 I3 যাই হোক না কেন, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকে। তার মানে নিবৃত্তি বিভব কার উপর নির্ভর করে আমরা বুঝতে পারলাম, নিবৃত্তি বিভব আপতিত আলোর কম্পাঙ্ক তথা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তার জন্যই
দেখো যেহেতু এখানে কম্পাঙ্কটা ফিক্সড ছিল তার জন্যই কিন্তু আমরা স্টপিং পোটেনশিয়ালের একটা বা নিবৃত্তি বিভবের একটা নির্দিষ্ট মান পেয়েছিলাম। যদি এখানে কম্পাঙ্ক পরিবর্তিত হতো তাহলে কিন্তু আমরা স্টপিং পোটেনশিয়ালের একটাই মান পেতাম না। তার জন্যই আমরা লিখেছি যে আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকে। অর্থাৎ নিবৃত্তি বিভব আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, এটা আমরা জেনেছি। এবং এটা জানলাম আপতিত আলোর তীব্রতার উপর নিবৃত্তি বিভব না নির্ভর করলেও আপতিত আলোর কম্পাঙ্কের ওপর নিবৃত্তি বিভব খুব বেশি পরিমাণ নির্ভর করে। কম্পাঙ্ক যদি নির্দিষ্ট থাকে, অর্থাৎ কম্পাঙ্কের সাথে রিলেটেড তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্দিষ্ট থাকে, কারণ কম্পাঙ্ক সমান কি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটা আশা করি তোমরা অনেক নিচু ক্লাসেই জেনে এসেছো। নিউ যেটাকে আমরা কম্পাঙ্ক বলে থাকি, হুইচ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা আমরা জানি, যেখানে নিউ হলো কম্পাঙ্ক এবং সি হলো আলোর গতিবেগ এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানও নির্দিষ্ট হবে, কারণ সি এর মান যেহেতু কনস্ট্যান্ট, এই ল্যামডার মানও কনস্ট্যান্ট হতে হবে, কারণ সি এর মান তো কনস্ট্যান্ট এবং ল্যামডা কনস্ট্যান্ট। কারণ এখানে ল্যামডা কনস্ট্যান্ট ছিল, যেহেতু এখানে নিউ কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট ছিল। এখানে ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট করে দিই, সি এর ভ্যালু তো আগে থেকেই কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাকেও কনস্ট্যান্ট হতে হবে। তার জন্যই আমি বলছি আপতিত আলোর তীব্রতার উপর নিবৃত্তি বিভব নির্ভর না করলেও আপতিত আলোর কম্পাঙ্ক তথা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নিবৃত্তি বিভব খুব বেশি পরিমাণ নির্ভর করে। আপতিত আলোর কম্পাঙ্ক তথা তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্দিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে নিবৃত্তি বিভবের মানও নির্দিষ্ট হয়। যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তাই তোমাদের বলেছি নিবৃত্তি বিভব নিয়ে বা নিবৃত্তি বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা কিন্তু আমরা পরবর্তী গ্রাফ থেকে আরো ভালোভাবে জানতে পারবো, তাই আমরা পরের ক্লাসে জানবো। ওকে, এর পরবর্তী পয়েন্টে কি লেখা রয়েছে? সি পয়েন্টে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে কেবল সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান বাড়ে, যেটা কিন্তু আমরা আগের ক্লাসেই জেনে এসেছি। আপতিত আলোর তীব্রতা যদি বাড়তে থাকে, যেটা তোমাদের স্যাচুরেশন কারেন্ট থেকে আমরা এই কনসেপ্টটা জেনে এসেছিলাম। আপতিত আলোর তীব্রতা বেশি হলে সেই ক্ষেত্রে কি হয়? সম্পৃক্ত প্রবাহের মান সব থেকে বেশি ছিল। এইখান থেকে দেখি, যদি এই পয়েন্টটা থেকে সম্পৃক্ত প্রবাহের মান সব থেকে বেশি ছিল, তাই এখানে এই কথাটা লেখা রয়েছে। আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে, এইটার ক্ষেত্রে তীব্রতা সব থেকে বেশি, তার মাঝারি, কম, এর ক্ষেত্রে সম্পৃক্ত প্রবাহের মাত্রার মান সব থেকে কম, যার তীব্রতা সব থেকে কম, যার তীব্রতা মাঝারি, তার ক্ষেত্রে সম্পৃক্ত প্রবাহের মাত্রার মান মাঝারি, যার তীব্রতা সব থেকে বেশি, তার সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান সবচেয়ে বেশি। তাই এখানে লিখেছি আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে কেবল সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের এই ক্লাসটাতে আমরা মূলত নিবৃত্তি বিভবের কনসেপ্টটা জানলাম, কিভাবে নিবৃত্তি বিভব সম্পর্কে আমরা জানতে পারি, তার সার্কিট ডায়াগ্রাম, কোন সার্কিট ডায়াগ্রাম রাখলে বা কোন বর্তনীর সঙ্গে বা কোন বর্তনীতে কোন কোন জিনিসগুলোকে তারগুলোকে লাগালে আমরা এই নিবৃত্তি বিভবের কনসেপ্টটা পেতে পারি, তা ডিসকাশন করেছি আগের স্লাইডে। অর্থাৎ আগের এই পেজটাতে, এইখানটাতে আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব নিয়ে ডিটেলে ডিসকাশন করেছি। এবং এই স্লাইডে বা এই পেজটাতে আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কোন বিষয়ের উপর নির্ভর করে না এবং কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা জেনেছি। কিন্তু কোন বিষয়ের উপর নির্ভর কিভাবে করে সেটা আমরা এখনো জানিনি, যেটা কিনা আমরা পরবর্তী ক্লাসে জানবো। কারণ অন্য আরো একটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফকে ডিসকাশন করতে গেলে ওই জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। তাই এবং আরো একটা জিনিস জানলাম, যেটা কিন্তু আগে থেকেই আমাদের জানা ছিল, আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান বাড়তে থাকে। ওকে ওকে আজকের ক্লাসে আমরা এই জিনিসটা নিয়েই কেবলমাত্র ডিসকাশন করব। এর পরবর্তী ক্লাসে আরো একটা যে গ্রাফ রয়েছে যার ক্ষেত্রে একটু চেঞ্জিং রয়েছে, এই গ্রাফটার ক্ষেত্রে কি করা হয়েছিল আমি একটু সূচনাটা বলে রাখি। এই গ্রাফটার ক্ষেত্রে করা হয়েছিল যে আমরা অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখ আঁকছিলাম, অর্থাৎ অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফ আঁকছিলাম। সেই গ্রাফের ক্ষেত্রে কি করেছিলাম না, বিভিন্ন তীব্রতার, অর্থাৎ তীব্রতাটাকে চেঞ্জ করছিলাম, কম্পাঙ্কটাকে ফিক্সড রেখেছিলাম। এর পরবর্তী যে গ্রাফটা আঁকবো সেটাও অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো, কিন্তু সেটার ক্ষেত্রে কি হবে, এইটার উল্টা।
যেইটা লেখা রয়েছে বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের, এটার উল্টো, অর্থাৎ নির্দিষ্ট তীব্রতার বিভিন্ন কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে একটাকে প্রথমে ফিক্সড রেখেছিলাম, এখানে কম্পাঙ্ক ফিক্সড রেখেছিলাম। এই যে গ্রাফটা, এই গ্রাফটার ক্ষেত্রে কম্পাঙ্ককে ফিক্সড রেখেছিলাম, তীব্রতাকে চেঞ্জ করছিলাম, তার জন্য এইরকম গ্রাফ পাচ্ছিলাম। এবার আমরা কম্পাঙ্কটাকে ভ্যারি করব, তীব্রতাটাকে ফিক্সড রাখবো, তার ক্ষেত্রে কিভাবে গ্রাফ পাবো বা কিরকম গ্রাফ পাবো সেটা নিয়েই ডিসকাশন করব নেক্সট ক্লাসে, এবং তার থেকে নিবৃত্তি বিভব সম্পর্কে আরো বিভিন্ন বিষয় নিয়ে আইডিয়া নেব এবং সেই গ্রাফটাও জানবো। এই গ্রাফটাও যতটা ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য, যে গ্রাফটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব সেই গ্রাফটাও ততটাই ইম্পর্টেন্ট। ওকে ওকে তো আজকের সেশনে এতটা পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে বাকি অংশ নিয়ে যে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব। So thank you everyone, thank you for learning with ABI, happy learning with ABI and believe in yourself। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। So that's it for today, bye bye everyone, take care and happy learning with ABI, bye।